আসছেন সবজি নেওয়ার। আরে দাঁড়ান স্যার, আমার সবজির দাম দিয়ে যান। এই সবজিওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমারে পিছু ঢেকে দাঁড় করাস? এইটা আপনি কেমন কথা কন? আমি গরিব মানুষ, সবজি বেচা খাই, আপনি আমার সব সবজিগুলো নষ্ট করে ফেলে দেবেন। এই সবজি বেচা আমি চাল ডাল নিয়ে বাড়িতে যাবো, আমি সংসার চালাই এই সবজি বেচা। কি করলি তুই? এটা তোর সবজি আমি নষ্ট করছি? এই তুই দেখে চলতে পারস না? রাস্তার মাঝখান দিয়ে কেন হাঁটতেছিলি? তুই যদি দেখে চলতি তাহলে তো আর এরকম হয় না। আবার তুই আমার মুখে মুখে তর্ক করস। আপনি আমার এই সবজির দাম দিয়ে যান। বাদ দাও না নাইম, কেন ওনার সাথে এরকম উত্তেজিত হচ্ছ? উনি মুরব্বী মানুষ, ওনার তরকারি নষ্ট হয়েছে, উনি দাম চাইতেই পারে। ওনার সাথে তর্ক করার দরকার নেই, চলো আমরা চলে যাই। এই তুমি থামো তো। এই সামান্য সবজিওয়ালার বাচ্চার সাহস হয় কি করে? ও আমার কাছে সবজির দাম চায়? স্যার, আমি অত কিছু বুঝি না, আপনি আমার সবজি নষ্ট করছেন, আমার সবজির দাম দিয়ে যান। আপনি কি বললি তুই? এটা তোর সবজির দাম দিতে হইব না? দাঁড়া, তোর সবজির দাম দিতেছি। হরি, তুমি এই সামান্য সবজিওয়ালার জন্য আমাকে থাপ্পড় মারলে? হ্যাঁ, সামান্য সবজিওয়ালার জন্য আমি তোমার গায়ে হাত তুললাম, কারণ উনি শুধু সামান্য সবজিওয়ালাই নয়, উনি আমার বাবা। বাহ বাহ বাহ, তাহলে এই সামান্য সবজিওয়ালাই তোমার বাবা? অথচ তুমি এতদিন আমাকে মিথ্যা বলে আসছিলে যে তোমার বাবা বড়লোক, কোটিপতি, দেশের বাইরে থাকে। আর আজকে জানতে পারলাম এই সবজিওয়ালাই তোমার বাবা। তাহলে কেন তুমি এতদিন আমার কাছে মিথ্যা বলে আসছিলে বলো? যদিও তুমি এতদিন এই সত্যিটা আমার কাছে গোপন করলেও আমি আগে থেকেই জানতাম এই সবজিওয়ালাই তোমার বাবা। মানে তুমি সবকিছু আগে থেকে জানো? মানে আমি কিভাবে জানি? শোনো। এই নাইম নাইম, দাঁড়াও 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 কি ব্যাপার? দাঁড়াও দাঁড়াও, তুমি আমার রাস্তা আটকালে কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি তোমাকে এতদিন যাবত ভালোবাসি, তুমি আমাকে রেখে একটা থার্ড ক্লাস মেয়েকে বিয়ে করছো। আচ্ছা, তাতে তোমার সমস্যা কি? আমি যে ফ্যামিলির মেয়ে বিয়ে করি তাতে তোমার এত মাথা ব্যথা কিসের? আর কে বলেছে ওর পরিবারের ঠিক নেই? ও যথেষ্ট ভালো ফ্যামিলির একটা মেয়ে, ওর বাবা বাইরে থাকে, কোটিপতির মেয়ে। আরে না, পরি তোমাকে মিথ্যা কথা বলেছে। তুমি লক্ষ্য করলে দেখতে পারবা, পরির বাবা প্রত্যেকদিন গ্রামের ওই রাস্তা দিয়ে সবজি বিক্রি করতে যায়। তুমি দেখো, সে দেখতে উঁচা লম্বা, তার দাড়ি আছে, সাদা চুল মাথায়। আমার মনে হয় তুমি এর আগেও সবজিওয়ালাকে দেখেছো, তুমি খেয়াল করে দেখো। আচ্ছা যাই হোক, যদি কোনোদিন সবজিওয়ালার সাথে তোমার দেখা হয়, তবে তুমি পরীকে সাথে নিয়ে ওই সবজিওয়ালার সাথে খারাপ ব্যবহার করে দেখো, তাহলেই তুমি পরীর আসল পরিচয় পেয়ে যাবে। ঠিক আছে। দেখো নাইম, আসলে এটাই সত্য যে এই সবজিওয়ালাই আমার বাবা, আমার জন্মদাতা পিতা। নাইম, উনি যেমন আমার বাবা, এটা সত্য, ঠিক অপরূপভাবে এটাও সত্য আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভেবেছিলাম আমি সবজিওয়ালার মেয়ে ভেবে তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি যদি তোমাকে না পাই, তাই আসলে আমি আমার পিতৃ পরিচয়টা লুকিয়ে রেখেছিলাম। নাইম, বিশ্বাস করো, এখানে আমার কোনো স্বার্থ ছিল না, শুধুমাত্র তোমাকে আপন করে পাওয়ার জন্যই আমি মিথ্যাটা বলেছি। আমি জানি আমি অনেক অন্যায় করে ফেলেছি, আর আমি এটাও জানি আজকে যখন তুমি জানতেই পেরেছো উনি আমার বাবা, তুমি আর আমার সাথে সংসার করবে না, তবুও আমার কিছুই করার নেই। আমি আর পারছিলাম না আমার বাবার পরিচয়টা লুকিয়ে রাখতে, আমি পারছিলাম না আমার সামনে আমারই বাবা তোমার হাতে মার খাক, তাই আমি বলতে বাধ্য হয়েছি। আমাকে ক্ষমা করে দিও। পরি, আমাদের এত দিনের বিবাহিত জীবনে তুমি আমাকে এই চিনলে? তোমার বাবা সবজিওয়ালা সেটা জানার পরেও আমি তোমাকে বিয়ে করব না বা আমি তোমাকে ছেড়ে চলে যাব, সে কথাটা তুমি কিভাবে ভাবতে পারলে? তোমার বাবা তো আমারও বাবা। তাছাড়া তোমার বাবা সবজি বিক্রি করুক আর কোটিপতি হোক, তাতে তো আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো আপত্তিও নেই। আমার তো টাকা পয়সা কম নেই। আজকে থেকে তোমার বাবা আমাদের সাথেই থাকবে। আমি চাই না তোমার বাবা এইভাবে ঘুরে ঘুরে সবজি বিক্রি করুক। বাবা চলুন না, আপনি আজকে থেকে আমাদের সাথেই থাকবেন। সত্যি বলছো? এখন থেকে আমার বাবা আমাদের সাথে থাকবে? বাবা, তুমি আর আমার উপর কষ্ট রেখো না। আমি এতদিন তোমার সম্পর্কটা কাউকে বলিনি, এখন থেকে আমি সবাইকে বলবো, গর্বের সাথে বলবো যে এই সবজিওয়ালা আমার বাবা। আর বাবা, এখন থেকে তোমার আর রাস্তাঘাটে সবজি বিক্রি করতে হবে না, এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে। মারে, তুই সত্যি কইতাছস? আজ থেকে আমি তো হাতে থাকুম। মারে, আমার এই বয়সে আমার আর ঘুরা ঘুরা সবজি বেচতে ভালো লাগে না রে মা। মারে, তুই এমন ভাগ্য গুণে এমন একটা জামাই পাইছস, জামাইটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে মা, আমি তোর সাথে থাকবনি, আমি যাবনি।
আচ্ছা বাবা, এখন এসব কথা রাখুন তো, চলুন আপনি আমাদের সাথে। এই সবজিগুলো নিয়ে যাই। থাকুক এগুলো, চলুন। চলো তো বাবা। বৌমা খাও। না, কাঁচা শিং মাছ খাবো। ইস, আর ঢং করতে হবে না। এই শোনো, আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তখন আমাকেও না এই পরীক্ষা দিতে হয়েছে, আর তোমাকেও আজকে এই পরীক্ষায় দিতে হবে। যদি তুমি পরীক্ষায় পাস হও তাহলে আমরা বুঝে নেব তুমি এই বাড়িতে সংসার করতে এসেছো, আর যদি পরীক্ষাটা না দিতে পারো তাহলে আমরা বুঝে নেব তুমি এই বাড়িতে সং করার জন্য এসেছো। আমার বাড়িতে নতুন বউ নিয়ে আসতে না আসতেই তোমরা এটা কি শুরু করে দিয়েছো? হ্যাঁ, ও কেন তাজা শিং মাছ খেতে যাবে? তাছাড়া এই কথা যদি আমার শ্বশুর বাড়ির লোকজনদের কানে যায়, আমার কি মান সম্মান থাকবে বলো তো? আচ্ছা ভাইয়ের মা, এটা তুমি কেমন কাম করতেছো কত দেখি? হ্যাঁ, নতুন বউ আইছে, তার সামনে দিবা হলো মিষ্টি দুধ, তা না দিয়া তার সামনে তাজা শিং মাছ এই নতুন বউ খাইবে দিতেছ? আহ, তুমি চুপ করো তো। আমি যেটা করছি আমাকে সেটা করতে দাও। বৌমা খাও। ঠিক আছে মা, আমি খাচ্ছি। দাঁড়াও বৌমা, আমি তোমাকে যে পরীক্ষা করতে চেয়েছিলাম সে পরীক্ষায় তুমি পাশ করেছ। এই যে এই তাজা শিং মাছ তোমাকে খেতে দিয়েছি না, তুমি হয়তো মনে মনে ভাবছো আমি বিয়ে হয়ে এই বাড়িতে আসতে না আসতেই আমার শাশুড়ি আমার সাথে এটা কি করছে, ঠিক না? ঠিক একই রকম পরীক্ষা আমারও এই বাড়িতে দিয়ে আসতে হয়েছিল। এই যে তোমার শ্বশুর, সে হয়তো বা এতটা জানে না, বা জানলেও সে হয়তো ভুলে গেছে, অনেক বছর আগের কথা তো। আমার শাশুড়ি আমাকে পরীক্ষা করেছিল, এর থেকেও আরো কঠিন। কেন পরীক্ষা করেছিল জানো? কারণ তোমার শ্বশুরটা একটু বোকাশোকা ছিল, আর এত সম্পত্তি আমার আর কোনো দেওর বা ভাসুর কেউই ছিল না। আমার শ্বশুরটাও মারা গিয়েছিল। এই কারণে আমার শাশুড়ি আমাকে পরীক্ষা করেছিল যে আমি এই সংসারটাকে শক্ত মুঠে ধরে রাখতে পারবো কিনা। আমি পেরেছি, আর সেই কারণে আমারও তো একটা ছেলে, এই জন্য ছেলের বউকে আমি পরীক্ষা করে দেখছিলাম যে আমরা বুড়া বুড়ি 2 দিন পরে আর আগে মারা যাব, তখন আমার এই সংসার আমার ছেলের বউ আর আমার ছেলে মিলে শক্ত হাতে ধরতে পারবে কিনা। তাই আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম যে তুমি শক্ত হাতে ধরে রাখতে পারবে কিনা। আরেকটা কথা, তুমি হয়তো ভাবছো এই শিং মাছ কেন আমাকে খেতে দিল আমার শাশুড়ি। শোনো মা, এই শিং মাছের কাঁটা যদি তুমি তোমার শরীরে লাগিয়ে সহ্য করে থাকতে পারো, তাহলে আমাদের এই যে আশেপাশে সমাজের যত মানুষ আছে সব মানুষই তো আর একরকম না। এক একজনের ভাষা, এক একজনের ব্যবহার এক এক রকম। তারা যাতে তোমাকে যদি আঘাত করেও কথা বলে, তুমি যেন সেখান থেকে মাথা নিচু করে চলে না আসো, শক্ত জবাব দিয়ে আসতে পারো। এই কারণেই আমি তোমাকে পরীক্ষা করলাম। তবে হ্যাঁ, তুমি আমার পরীক্ষায় কিন্তু পাশ করেছো, আমি তোমার উপরে অনেক খুশি হয়েছি। আর এই খুশি হয়ে এই যে আমার শাশুড়ি আমার হাতে যে বালা পরিয়ে দিয়েছিল, সেটা আজকে আমি তোমার হাতে পরিয়ে দিব। মা নাও। নাই বাবা, তোমার চাইতে এত বুদ্ধি আমি আগে জানতাম, কিন্তু আজকে যাবো না। যে আমাদের এই বিশাল সয় সম্পত্তি আজকে তোমার এই বুদ্ধির জোরে আটকে রয়েছে। আর বোমা, এরপরের থেকে এই বিশাল সয় সম্পত্তির দায়িত্ব এখন থেকে তোমার। আসলে আমার নিজের মাকে তো আমি কখনো দেখিনি। আমার সৎ মা আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবে তার আদেশগুলো পালন করেছি। আর আপনি তো আমার স্বামীর মা, তার মানে আমার আপন মা। আপনি আমাকে একটা আদেশ দেবেন আর আমি সেটা পালন করতে পারবো না? শুধু একটা শিং মাছের কাটা কেন মা, আপনি যদি আমাকে বিষও খেতে বলতেন আমি তাও খেয়ে নিতাম। এই বাড়ির বউ হয়ে এসে আমি অনেক খুশি। আবার লক্ষ্মী বৌমা। বড় বৌমা, হ্যাঁ দাঁড়িয়ে আছো কেন? এটা নিয়ে যাও, আর যে মিষ্টির প্লেট আর দুধের গ্লাস ওগুলো নিয়ে আসো। আচ্ছা মা, ঠিক আছে। বাজার, তুই এতদিন কই আছিলি? তোরে আমরা কত জায়গায় জায়গায় খুঁজে বেড়াইতেছি।
ফকিন্নির বাচ্চা বড় লোক সুটকোটওয়ালা ছেলে দেখে নিজের ছেলে দাবি করতে ইচ্ছা করে, আজান ডাকতে ইচ্ছা করে, যাতে করে তাদের কাছ থেকে ভিক্ষার টাকা বেশি নিতে পারিস, তাই না? এই তোরা ভিক্ষা চাইছিস, ভিক্ষা দিছি, আজান ডাকাস কোন সাহসে? বাজান তুই এটা কি করলি? আমি তোর মা, তোরে না আমি 10 মাস 10 দিন গর্ভে ধরছি, তোরে না আমি বুকে পিঠে করে মানুষ করছি, আর সেই তুই আমারে বই লাগেনি বাজার। ছি 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 ছি, তোমার কাছ থেকে এইসব ব্যবহার আমি একদম আশা করিনি। তুমি এক কাজ করো, আমার কাছে ফেরত যাও। কি ক্ষমা চাইবো মানে? ক্ষমা চাইবো এই ফকিন্নিদের কাছে? অসম্ভব। যাবে না, ওনার বাপ চাইতো না। আমাকে একটা পোলা ছিল তো, দেখতে না ঠিক ওটার মতোই। জানেন ম্যাডাম, আমার বউটা তার পোলার লেগে কাঁদতে কাঁদতে চোখে কম দেখে, ওই জন্য না দেখা ওনারে পোলা ভাইবা হয়তো বাজান করে ডাক দিছে। ম্যাডাম আপনি আমাকে মাফ করে দিন। জানেন ম্যাডাম, আমার পোলার নামটা নাইম। নাইম? নাইম? তোমার নামও তো নাইম। আচ্ছা, তোমাকে আমি বারবার বলেছি যে তোমার বাবা মার সাথে আমাকে কথা বলিয়ে দাও বা তোমাদের বাড়িতে আমাকে নিয়ে চলো, কিন্তু তুমি কখনোই নাওনি। এক কাজ করো, এই মুহূর্তে এখন তুমি তোমার বাবাকে ফোন দাও। আরে তুমি এত অস্থির হচ্ছ কেন? এখনই কেন ফোন দিতে হবে? আগে বাসায় চলো, বাসায় যাই, আমি তারপরে তোমাকে কথা বলি। না, আমি এই মুহূর্তে কথা বলবো, তুমি এখন ফোন দাও। ফোনটা বের করো। ঠিক আছে। দাও। বৃষ্টি, ফোন তো যাচ্ছে না। কই দেখি। মিথ্যাবাদী কোথাকার! আমি আগেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলতেছো। তুমি তো কাউকে ফোনই দাওনি, তোমার ফোনে তো ডায়ালে কোনো নাম্বারই নেই। তার মানে ওনারা দুজন ঠিকই বলছে। মহিলাটা না হয় চোখে কম দেখে, তাই ওনার ছেলেকে চিনতে অসুবিধা হয়েছে, কিন্তু ওই লোকটি, যে পঙ্গু লোকটি বসে আছে, উনি তো আর মিথ্যে কথা বলতে পারে না, বা উনি চোখেও কম দেখেন না। সত্যি করে বল, তুই কে? তোর আসল পরিচয়টা আমাকে বল। বৃষ্টি, আসলে দেখো হয়েছে কি, তুমি হয়তো আমাকে ভুল বুঝছো। আমি তো তোমাকে বারবার বলেছি আমার। তুই যদি সত্যিটা না বলিস তাহলে তোকে আমি এই মুহূর্তে ডিভোর্স দেব। হ্যাঁ, এরাই আমার বাবা বল। আমি আসলে এতদিন তোমাকে মিথ্যা বলে আসছিলাম। আমি যদি তোমাকে বলতাম যে আমার বাবা মার এই অবস্থা, তারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, তাহলে তাহলে তুমি হয়তো আমাকে ছেড়ে চলে যেতা। বাবা মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে তোমাদের সাথে এতদিন যা করেছি খুবই অন্যায় করেছি। আমি তোমাদের একমাত্র ছেলে হয়েও আমি তোমাদের কোনো খোঁজ খবর পর্যন্ত রাখিনি। তোমরা আমাকে কত কষ্ট করে এত বড় করেছ, কিন্তু আমি একটা বারের জন্য তোমাদের দিকে ফিরে তাকাইনি। তোমাদের যত সয় সম্পত্তি ছিল আমি ব্যবসা বাণিজ্য করার কথা বলে সবকিছু নিয়ে চলে গেছিলাম। তারপরে হঠাৎ করে এই বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করে আমি সেখানেই সেটেল হয়ে যাই। বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, আমি তোমার গায়ে হাত তুলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। না না সাহেব, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কিসের জন্য? আপনি তো আর আমাকে পোলা না। আর তারপরে আমরাই তো আপনার কাছে অপরাধ করছি, আপনি আমাকে মাফ করে দিয়ে। কিন্তু জানেন ম্যাডাম, ওনার মতো না, আমাকে একটা ফুলা আসছিল। এই ফুলাটারে আমরা কুড়ি পিঠে করে মানুষ করছি। মাথার গাম পায়ে ফেলা, তারে লেখাপড়ার খরচ দিছি। সে অনেক বড় শিক্ষিত হয়েছে, কিন্তু শিক্ষিত হইয়া আমার মনে হয় মানুষ হয় নাই। সেই ফুলাটারে আমি শেষমেশ আমার বাড়ির ভিটা মাটি জমি জমা বিক্রি করে তারে 10 লাখ টাকা দিছি। সেই যে টাকাটা নিয়ে চলে গেল, সেই ফুলাটা আর আমাকে আর দেখা করলো না। কিন্তু ম্যাডাম, একটা কথা কই,
যদি আমার পোলাটার লগে আপনাকে কোনো দিন দেখা হয় তাহলে কইয়া দেন তোমার কোনো বাপ মা ছিল না, তারা মরে গেছে। এনে তোর ফোন। আর হ্যাঁ, সময় মতো তুই তোর ডিভোর্স লেটারটা পেয়ে যাবি। যে কিনা নিজের বাবা মাকে অস্বীকার করতে পারে, সে আর যাই হোক আমাকে ভালোবাসতে পারে না, বা আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই তার নাই। আমি লোভী কোথাকার, তুই আর কোনো দিন আমার বাড়ির আশেপাশেও যাবি না। আরে স্যার, স্যার এগুলো আরে কি বুয়া, এসব করছেন? কি করছো? আরে বলছি স্যার, স্যার, বলছি। আরে আরে এসব কি হচ্ছে নাইম? তুমি আমার স্বামী হয়ে বাড়ির একটা কাজের মহিলাকে জড়িয়ে ধরেছো। আপা মনে ভাগ্যিস আপনি ঠিক টাইম মতো আইছিলেন, নাইলে যে আমার কি হয়ে যাইতো। আমি যদি আগে থেকে জানতাম স্যার এতটা খারাপ, তাহলে আমি চাকরি ছাইরে আগেই চলে যাইতাম। আজকের এই দিনটা তাইলে আমার আর দেখা লাগতো না। দাঁড়াও, তোমার বিচার আমি করছি। বাবা, বাবা কোথায় তুমি? তাড়াতাড়ি বের হয়ে আসো, সর্বনাশ হয়ে গেছে। বাবা তুমি আসছো? দেখো তুমি কেমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছো, যার কিনা চরিত্রই ঠিক নাই। আমাদের বাসার কাজের লোক, মানে এই মহিলাটাকে দেখেও সে ঠিক থাকতে পারে না, তাকে জড়িয়ে ধরেছে। তুমি এর একটা বিচার করবে, নইলে ওর সাথে আমি আর সংসার করবো না। এক্ষুনি ওকে তালাক দিয়ে দিবো। আরে তনিমা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার কোনো দোষ নেই এখানে, এই কাজের মেয়েটাই আমাকে জড়িয়ে ধরেছিল। একদম চুপ থাকো তুমি। তোমার চরিত্র সম্পর্কে আমার ভালো মতো জানা আছে। তুমি যে কত দুধে দাও তুলসী পাতা, সেটা আমি ভালো মতো জানি। বাবা হ্যাঁ তনিমা, তুই ঠিকই বলেছিস। আরে আমি নিজের চোখে না দেখলে তো এই জামাই বাবাকে চরিত্র সম্বন্ধে আমার জানাই হতো না। দেখ মা, তুই যে সিদ্ধান্ত নিবি আমি সেটাই মানব। নতুন করে আর সিদ্ধান্ত নেওয়ার কি আছে? এমন একটা ছেলের সাথে আমি আর এক মুহূর্ত সংসার করবো না। আমি ওকে আজকে ডিভোর্স দেবো। চলো বাবা। আচ্ছা বুয়া, তুমি আমাকে বলো তো, আমি তোমার কি এমন ক্ষতি করেছি যার জন্য তুমি আমার সাজানো গোছানো সংসারটা এইভাবে নষ্ট করে দিলে? স্যার, আমি যা করছি আপনার ভালোর জন্যই করছি। আপনার সংসার ভাঙা যাওয়াই উচিত। এই সংসার 2 দিন আগে পরে ঠিকই ভাঙা যাইব, তবে যদি 2-1 দিন দেরি করতেন তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যেত। মানে তুমি কি বলতে চাইছো? আমার কি ক্ষতি হয়ে যেত? চলেন স্যার, আমি আপনার দেখাই দেব। এতক্ষণে তোমার আসার টাইম হলো? আর বলো না, আজকে আসতেছি, আসার সময় তো একটা ঘটনা ঘটে গেছে। জানো কি হয়েছে? আমি বের হইতেছি, পরে দেখি আমার হাজবেন্ড আমাদের বাসায় যে কাজের মহিলাটা আছে তাকে জড়াই ধরে আছে। আর ও কাজের মহিলাকে জড়াই ধরছে, তাতে কি হয়েছে? ও যদি কাজের মহিলা নিয়ে শুয়েও থাকতো তাতেও আমার কিছু যায় আসতো না। আমি তো চাইতেছিলাম যে ওর একটা দোষ বের করতে। ওই যে স্যার দেখেন। ঠিক আছে বুয়া, তুমি এখন যাও। ঠিক আছে স্যার। নিজে থেকে তো আর এমনি এমনি ডিভোর্স দেওয়া যায় না, একটা ইস্যু তো লাগে। সেজন্য হচ্ছে আমি শুধু অপেক্ষা করতেছিলাম যে কখন ওর দোষ ধরবো। আর তুমি তো জানোই আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসে, কখনোই কোনো ভুল করে না, আর আমি ভুল ধরতেও পারি না। আজকে একটা ভুল ধরছি, এটা নিয়ে আমি ওকে ডিভোর্স দিব। আর তাছাড়া আমি যদি ডিভোর্স দিতাম তাহলে কি আমি কাবিনে 50 লাখ টাকা পাবো? আচ্ছা যাই হোক, ওটা না পেলে সমস্যা নেই। ওর অর্ধেক প্রপার্টি তো ও আমার নামে লিখে দিছে, 50 লাখ টাকা আমার কিছু যায় আসে না। এর জন্য হচ্ছে আমি ভাবছি যে ও যেহেতু একটা দোষ করেই ফেলছে, এবার ওকে আমি ডিভোর্স দিব। বাহ বাহ বাহ, কি চমৎকার ব্যাপার, তাই না? তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি, আমার কাবিনের 50 লক্ষ টাকা নিয়ে নিবি, নয়তো আমার যে প্রপার্টির অর্ধেকটা পেয়েছিস সেটা নিয়ে নিবি। তোর চিন্তা ভাবনা এত দূর? আরে তাই তো বলি, তুই আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই সামান্য একটা বিষয় নিয়ে তুই বাড়ি ছেড়ে কেন চলে আসলি? নাইম, তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে তো তোমাকেই ভালোবাসি, আমি তো ওকে ভালোবাসি না। আর আমি তো তোমার স্ত্রী, বলো তুমি আমাকে কত ভালোবাসো, এত ভালোবেসে আমাকে বিয়ে করছো, এই সামান্য ভুলের কারণে তুমি আমাকে ছেড়ে দিবা? আচ্ছা তুই কি ভেবেছিলি তুই আমার কাবিনের 50 লক্ষ টাকা নিয়ে নিবি? আমি সেটা কখনো হতে দেব না, কারণ তোরা দুজনে মিলে এতক্ষণ যে সমস্ত কথা বলেছিস সেগুলো আমি আমার এই ফোনে ভিডিও করে রেখেছি। এখন আমি এই ভিডিও নিয়ে থানায় যাচ্ছি, তারপর তোর বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি। নাইম, কি বলছো তুমি সব? থানায় যাবে মানে? এই চুপ কর, তোর মতো কাল নাগিনীর মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। আমি এক্ষুনি থানায় যাচ্ছি। আচ্ছা শোনো না ফিরোজ, নাইম তো আমাকে ছেড়ে চলে গেছে, ও হয়তো বা এখন থানায় গিয়ে মামলা করবে। চল একটা কাজ করি, তুমি আর আমি বিয়ে করে ফেলি, বিয়ে করে দূরে কোথাও চলে যাই। কি
তোমাকে বিয়ে করবো আমি? তুমি নাইমের সঙ্গে যেটা করছো, এরপরে কি নাইম তোমাকে ছেড়ে দেবে? নাইম এখন থানায় যাবে, তোমার নামে মামলা করবে, আর তোমার নামে যে সম্পত্তিগুলো আছে সব ছিনিয়ে নেবে। সো তুমি এখন পথের ভিখারি, আর তোমাকে বিয়ে করে আমার এখন লাভ কি? আমি তোমাকে বিয়ে টিয়ে করতে পারবো না। কি বলছো তুমি এসব? তুমি তো বলেছিলে আমাকে তুমি ভালোবাসো, তার মানে তুমি আমার সাথে মিথ্যা অভিনয় করছো? তুমি যেমন নাইমের সঙ্গে মিথ্যা অভিনয় করছো, সেরকম আমিও একটু করেছি সম্পত্তির লোভে। এখন তোমার কিছু নাই, আমি গেলাম, থাকো তুমি। আরে ফিরোজ, তুমি আমাকে ছেড়ে যেও না। ফিরোজ, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। হ্যাঁ, তুমি আমার কই নিয়ে এলে? তুমি না বললো আমার ডাক্তার দেখাইতে নিয়ে যাইবে? আরে নিয়ে যাবো তো ডাক্তারের কাছে, একটু দাঁড়াও। হ্যাঁ, আমি তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি চলে আসবো। আমি অন্ধ মানুষ, আমার একা রেখে কই যাইবে? আরে চিন্তা করো কেন, তুমি বলছি না আমি চলে আসবো, তুমি দাঁড়াও তুমি। মাওলা, কে কে এই জায়গায় শব্দ পাচ্ছি? আমি দরবেশ। দরবেশ? আপনি কই থেকে এলেন? আমি কই থেকে আসলাম এটা তোর জানার ব্যাপার না। আমি কই থাকি, আকাশে বাতাসে ঝোরে জঙ্গলে সব জায়গায় আমি থাকি। আরে তুই তো অন্ধ, তাই না? হ্যাঁ, আমি অন্ধ। ঠিক আছে, আমি তোর চোখ ভালো করে দিচ্ছি। এখন তোর চশমা খোল, চশমা খুলে দেখ তোর চোখ ভালো হয়ে গেছে। দরবেশ বাবা, আমি সব দেখতে পাচ্ছি। কি সুন্দর গাছপালা, ঘর বাড়ি, আকাশ বাতাস, আমি সব দেখতে পাচ্ছি। তোর চোখ ভালো করে দেওয়ার একটা কারণ আছে। তুই সামনের দিকে যা, আর সামনের দিকে গেলেই তুই আসল রহস্য জানতে পারবি। কি বলেছ? রহস্য জানতে পারবো? হ্যাঁ হ্যাঁ দরবেশ বাবা, আমি সামনে যাব। তুই এমন ভাবে যাবি কেউ যাতে বুঝতে না পারে যে তুই চোখে দেখিস। তুই আবার আগের মতো চশমা চোখে দিয়ে অন্ধ সেজে সেখানে যাবি। আমি এখন আসি। হক মওলা। দরবেশ বাবা কই গেল? দরবেশ বাবা, দরবেশ বাবা বলে গেল অন্ধ সেজে সে জায়গায় যেতে হবে। আমাকে রহস্য জানতেই হবে, আমি অন্ধ সেজেই যাব। তুমি এইখানে? আমি তো তোমারই খুঁজতেছি। আরে আমি তো কাগজপত্র রেডি করে এখানে অপেক্ষায় আছি। আমি ওই কানার বেটার সাথে আর সংসার করতে পারতেছি না, একদম অতিষ্ঠ হয়ে গেছি। আরে কানা অন্ধরে নিয়ে তোমার সংসার করতে হইব না। একটা কাগজপত্রে ওর ডিভোর্স লেটার, আর একটা কাগজ করে নিয়ে এসছি, সেটা হলো ওর যত সয় সম্পত্তি আছে সব কিছু একটা সাইন দিলে পরে সব তোমার হয়ে যাবে। এখন থেকে তো তুমি পুলিশ অফিসারের বউ, আমরা তো ফ্ল্যাটে থাকো। আর যে সয় সম্পত্তি আসে না, এই সয় সম্পত্তির মধ্যে আমরা ফ্ল্যাট করুম, খালি তালার উপরে তালা। তুমি কোনো চিন্তাই করো না, খালি তুমি কাজটা করে ফেলাও। কিন্তু তোমার হ্যাঁ বোঝা ভাই কই? ওই কানারা তো ওই পিছনে রেখে আসছি, কিন্তু তোমার যে বাড়িতে বউ আছে তারে কি করবা? বউ আছে, এদের সমস্যাটা কি? বউ তো বউর জায়গায় থাকবো। শুনো, তোমার জামাইরে যেরকম আমরা টেক্স করে ডিভোর্স করিয়া এখান থেকে বাইর করে দেবো, প্রয়োজনে আমার বড় বড় ডিভোর্স করে বাড়ি থেকে বাইর করে দিব। জানো জান, তোমার না আমি খুব ভালোবাসি। আমি তোমার জন্যে আমি সব কিছু করতে পারি। আর এত সাধারণ বউ, ওগুলো বাদ দেওছে আরে সাইনটা করা। নীলা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো নীলা? এই জায়গায় অন্য কেউ আছে নাকি? আমি কেমন জানি স্মেল পাচ্ছি। আরে না, কিসের গন্ধ পাবে আবার? আমি একাই আছি, আর কেউ নেই। যাই হোক, তুমি চলে আসছো, ভালো হয়েছে। তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো না, একটা প্রেসক্রিপশনে সিগনেচার করতে হবে। নাও, সিগনেচারটা করে দাও। নীলা, এটা তুমি কি বলছো? ডাক্তারের প্রেসক্রিপশনে আবার সাইন করতে হয় নাকি? আরে হ্যাঁ, নতুন নিয়ম বের করছে, এর জন্য সিগনেচার করো। এটা প্রেসক্রিপশন? তুমি আমাকে বোকা বানাচ্ছ? কি ভেবেছো তুমি? আমি অন্ধ বলে তুমি আমাকে বোকা বানিয়ে আরেকটা পর পুরুষের সাথে ঘর সংসার করার চিন্তা ভাবনা করছো? আমার বিষয় সম্পত্তি সব লিখে নেওয়ার চিন্তা করছো? ছি ছি ছি, তোমার মতো একজন দুশ্চরিত্রা মহিলার হাতে ঘর করা যায় না। আচ্ছা,
তুমি চোখে কিভাবে দেখতে পাও? তোমার চোখ কিভাবে ভালো হয়ে গেল? চুপ! তুই আর একটা কথা বলবি না, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই আমার অন্ধত্বের সুযোগ নিয়ে এই পুলিশ অফিসারের সাথে প্রেম বিনিময় শুরু করছিস। এই তুই শুনে রাখ, তোর আর ডিভোর্সের ব্যবস্থা করতে হবে না। এই যে দলিল আমার হাতে, কলম আমার হাতে, আমি তোকে এক্ষুনি ডিভোর্স লেটার দিয়ে দিচ্ছি। আর এই যে পুলিশ অফিসার, আপনি কি ভেবেছেন? আপনাদের মতো গোটা কয়েক পুলিশ অফিসারের জন্য সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের দুর্নাম। আমি তোকে আজ এক্ষুনি ডিভোর্স দিয়ে দাও। দেখো কোনো কথা বলবে না। এই নে তোর ডিভোর্স লেটার। আর এই বস্তা মেয়ের সাথে আর যেই ঘর করুক, আমি ফেরদৌস তোর সাথে ঘর করবো না, মনে রাখিস। থাক তোর এই পুলিশ অফিসার নিয়ে থাক। শোনো, আমার স্বামী তো আমাকে ডিভোর্স দিয়ে দিছে, এবার চল আমরা বিয়ে করে ফেলি। অসম্ভব, তোমার সাথে ঘর করা সম্ভব না। কি আছে তোমার? না আছে টাকা, না আছে পয়সা, না আছে তোমার স্বামীর সয় সম্পত্তি। বিধায় তোমার সাথে আমার ঘর করা সম্ভব না। এটা তুমি কেমন কথা বলতেছো? তোমাকে ভালোবেসে আজকে আমার স্বামী, সংসার, সয় সম্পত্তি সব হারাইছি আমি, আর তুমি আমাকে এখন এই কথা বলতেছো? এটা তোমার লোভের ফল। আমাকে যেতে দাও। এটা আমি কি করলাম? আজকে আমি আমার লোভের জন্য আমি আমার সবকিছু হারিয়ে ফেললাম। আমার কটা ভিক্ষা দেন না। এই ভিখারির বাচ্চা, সময় কবে পাস না? হ্যাঁ, খাচ্ছিলাম তখন এসে তোর ভিক্ষা চাইতে হবে? আপনারা এইখানে জানলে আমি এই জায়গায় ভিক্ষা করবার আসতাম না। এই ভিখারির বাচ্চা, আমরা এইখানে আছি জানলে তুই এখানে আসতি না মানে? তোমা, এই ভিখারির বাচ্চা কি বলছে এসব? তার মানে কি এই ভিখারির বাচ্চা তোমাকে চেনে? আমাকে চিনে মানে? কি বলছো পাগল হলে? আমি একটা শিল্পপতির মেয়ে, আমাকে চিনবে কিনা এই থার্ড ক্লাস মার্কা ভিখারি? এই ভিখারির বাচ্চা, তুই এখনো সামনে দাঁড়িয়ে আছিস মানে? যাই এখান থেকে। কথা কি জানা যায় না? স্যার স্যার স্যার, কি হয়েছে? এই জায়গায় চিল্লাচিল্লি করতেছেন কেন? কি হয়েছে মানে? আচ্ছা, আপনি কি এই ফুচকার দোকানের মালিক? না স্যার, এই দোকান হচ্ছে আমার বড় ভাই দেলোয়ার ভাই, আমি তার ছোট ভাই। আপনারা থাকতে এই ভিখারির বাচ্চা দোকানের সামনে কিভাবে আসে? স্যার, কইছিলাম কি, আপনারা হইলাম অনেক বড় শিল্পপতি মানুষ, টাকাওয়ালা লোক, এই সামান্য লোকের গায়ে আপনাকে হাত দেওয়া কি ঠিক হয়? আপনি আসলে কি বলতে চান? কি বোঝাতে চান আপনি? এই শুনুন, আপনি এই ভিখারিটা যদি আপনার বাবা হতো আর অন্য একটা মেয়ে যদি আপনার এই বাবাকে একটা থাপ্পড় মারতো, আপনার কেমন লাগতো? আরে কি আশ্চর্য, এই ভিখারি কেন আমার বাবা হতে যাবে? আপনার বাবা না হতে পারে, কিন্তু আপনার মিসেসের বাবা ওই ভিখারি। তোমা, এই লোকটা এসব কি বলছে? এই ভিখারি নাকি তোমার বাবা? মানে মানে তুমি আমতামতা করছো কেন? সত্যি করে বলো। ও আর কি বলবে, আমিই বলছি। এই ভিখারি অনেক কষ্ট করে রাস্তায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ওকে স্কুলে লেখাপড়া করিয়েছে, ওকে কলেজে লেখাপড়া করিয়েছে, শুধুমাত্র ওদের একটু সুখের জন্য। আর ও কি করেছে? ও আপনার মতো একজন শিল্পপতি পেয়ে সেই বাপকেই ভুলে গেছে। নাইম, বিশ্বাস করো, আমি তোমাকে মিথ্যা কথা বলতে চাইনি। আসলে আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমার বাবা ভিক্ষা করে এটা শুনে তুমি যদি আমাকে ছেড়ে দাও, তুমি যদি আমাকে বিয়ে না করো, এর কারণে আমি মিথ্যা কথা বলেছি। এতদিন তুমি আমাকে মিথ্যা বলে আসছো। ছি তোমা, ছি! তুমি এতটা নীচ হতে পারলে? আমি কি তোমাকে কম ভালোবাসছি, কম বিশ্বাস করছি? তুমি যদি একটাবার বলতে এই ভিখারিটা তোমার বাবা, আমি তবুও তোমাকে কখনোই ছেড়ে যেতাম না, তবুও তোমাকে আমি বিয়ে করতাম। কিন্তু তুমি এত বড় মিথ্যা আমার কাছে গোপন করে অনেক বড় ভুল করেছো, অনেক অন্যায় করেছো। বিশ্বাস করো, আমি খুব ভয় পেয়েছিলাম। আমার বাবা একজন সামান্য ভিখারি, রাস্তায় রাস্তায় মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। এটা জেনে বুঝে কোনো স্বাভাবিক মানুষই আমাকে বিয়ে করতে চাইবে না। আর সেখানে আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, এর জন্য এই অন্যায়টা করে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও। থাক, আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না। ক্ষমা যদি চাইতে হয় তোমার এই বাবার কাছে চাও। তিনি যদি তোমাকে ক্ষমা করে তবেই তুমি আমার কাছ থেকে ক্ষমা পাবে। বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে তুমি আমাকে ভিক্ষা করে লেখাপড়া করাইছো, মানুষের মতো মানুষ করছো, কিন্তু সারা জীবন অভাব অনটনে বড় হয়েছি। ওর সাথে যখন আমার প্রেম ভালোবাসা হয়, আমি একটু সুখের মুখ দেখেছিলাম। আমি ভাবলাম ওকে বিয়ে করলে আমি অনেক ভালো থাকতে পারবো,
এর কারণে নিজের সুখের কথা ভেবে তোমাকে আমি দূরে সরিয়ে দিছি। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আল্লাহ আমাকে মাফ করবো না। আমারে তুমি মাফ করে দাও বাবা, আমি ভুল করে ফেলছি। আমি তোমার গায়ে হাত তুলে অন্যায় করছি। মারে, আমি তোরে মাফ করে দিচ্ছি মা। আমিও আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি। প্লিজ আপনি নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা করে দিচ্ছি বাবা। আর হ্যাঁ, আজ থেকে আপনার আর ভিক্ষা করতে হবে না। আজকে থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। সত্যি বলতেছো নাইম? আমার বাবা আমাদের সাথে থাকবে? হ্যাঁ তোমা, সত্যি বলছি। আমারও তো বাবা নেই, আমি তো ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি। তোমার বাবা যদি আমাদের সাথে থাকে তাহলে সত্যি আমি অনেক খুশি হব। বাবা, তুমি আজকে থেকে আমার সাথে থাকবা। ওরে মা, আমার ভিক্ষা করে খাইতে না খুব কষ্ট হয়। আমি আজকে তোদের সাথে থাকুন। ভাই আজকে আর খাবো না, আপনার বিলটা আমি পরে এসে দিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে স্যার। এই তো মা, বাবাকে নিয়ে চলো। বাবা চলো। এই দাও, কি সমস্যা তোমার যার কারণে তুমি জীবন দিতে চলছো? না হয় প্রেম করে ছ্যাক খেয়েছো, না হয় ব্রেকআপ হয়েছে, এই তো। তার জন্য কিন্তু এইভাবে জীবন দিতে হয়? একটা বার কি ভেবেছো তোমার বাবা মার বুক খালি করে তুমি জীবন দিতে চলছো, তাদের কি অবস্থা হবে? দেখো, তোমার বাবা মার কাছে কিন্তু তুমি অনেক বড় আদরের সন্তান। আর তোমার যদি একটা কিছু হয়ে যায়, তোমার বাবা মার কি হবে তুমি জানো? তুমি বুঝো, তোমার বাবা মা সারাটা জীবন তারা চোখের পানি ফেলবে। সাবধান, ভুলে ওইভাবে কাজ করো না। কি হয়েছে সেটা বলো। আর তোমার জীবনে এমন কি ঘটনা ঘটেছে যার কারণে তোমার জীবন দিতে হচ্ছে? আঙ্কেল, আমাকে মরতে দিন। আমার মতো মেয়ের মরে যাওয়াই উচিত। আমি কারোর জন্য বাঁচতে চাই না। মা বাবা ভাই বোন পরিবার পরিজন কেউ নেই আমার। আচ্ছা মামনি, তুমি বলো তো, তোমার জীবনে এমন কি ঘটনা ঘটেছে তার কারণে তুমি এরকম জীবন দিতে চলছো? আঙ্কেল, আসলে আমি কোনো প্রেমিকের জন্য সুইসাইড করতে যাচ্ছিলাম না। আমি তো আমার স্বামীর জন্য আত্মহত্যা করতে এসেছিলাম। আসলে আমি ম্যারিড, আমার হাজবেন্ড। কি ভাই, কাজ শেষ? হ ভাই শেষ। ভাই অন্য অন্য জায়গায়ও আমি যাই, বেশ একটা মজা দিতে পারে না, তাই বাজার 500 আইস থেকে 1000 টাকা দিই। কিন্তু ভাই আপনার বোঝে একটা জিনিস ভাই, যে মজা দিচ্ছে ভাই সারা জীবনে বলতে পারব না। এর লিগে 1 2 3 4 এই 4000 টাকা আপনার খুশি হয়ে দিলাম, আর 2000 টাকা আপনার উপরে মিষ্টি খাওয়ানোর লিগে দিলাম। এলো, ঠিক আছে? আর একটা কথা ভাই শোনেন, কালকে কিন্তু আমি আবার এই টাইমে আবার আসবো। সিরিয়ালটা জানি আগেই থাকে, কোথাও দিয়ে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, আইসে। সালাম। বাহ, বউদের ব্যবসা তো আমার হ্যাপি জমছে। এখন থেকে আরো নতুন নতুন কাস্টমার জোগাড় করতে হবে। এইবার আমি খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাব। আচ্ছা আঙ্কেল, আপনি বলুন তো, একটা মেয়ের বিয়ের পর তার সবচাইতে বিশ্বাসের মানুষ কে থাকে? তার স্বামী। আর আমার স্বামী কিনা আমাকে দিয়ে এসব করে বেড়ায়। শুধু 1 দিন 2 দিন নয়, প্রত্যেক দিন একের পর এক মানুষ আসতেই থাকে। জানেন আঙ্কেল, আমি এখন 3 মাসের অন্তঃসত্ত্বা। আমি এমন অবস্থায় কার কাছে যাব, কিভাবে থাকবো? আমি আমার মুখ দেখাতে পারছিলাম না, আমি কাউকে বলতেও পারছিলাম না। আমার খুব কষ্ট হচ্ছিল এভাবে বেঁচে থাকতে। আমার মনে হচ্ছিল এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা অনেক ভালো। তাই আর কি আমি এই রাস্তাটাই বেছে নিয়েছি। আমার আর কিছুই করার নেই। না না, তুমি মরতে পারো না, কারণ দেশে আইন আছে, সমাজ আছে, মানুষ আছে, তারা তোমাকে দেখবে, অবশ্যই দেখবে। যেহেতু তোমার স্বামী এত বড় একটা পশুর মতো কাজ করেছে, অবশ্যই তার বিচার হওয়া উচিত। কিন্তু মা, জীবন দেওয়াই কিন্তু জীবনের সমাধান না। তার সমাধান না করে তুমি যদি জীবন দাও, এটাও কিন্তু তোমার জন্য অন্যায় হবে। দেখো মা, আমি একজন অ্যাডভোকেট। তুমি যদি চাও তাহলে আমি তোমার স্বামীর বিরুদ্ধে আমি লড়তে পারি, এবং তোমার স্বামীর সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা আমি করব। তবু মা, তুমি জীবন দিও না, আমি তোমার পাশে আছি, তুমি নিশ্চিত থাকো। হ্যাঁ আঙ্কেল, আপনি তো ঠিকই বলেছেন। একটা অমানুষের জন্য আমি আমার সুন্দর ভবিষ্যৎ, সুন্দর জীবনটা কেন নষ্ট করতে যাচ্ছিলাম? সত্যি তো, আমি তো এটা ভুল ডিসিশন নিয়েছিলাম। আঙ্কেল, আমিও বাঁচতে চাই, এই সমাজে মুখ দেখিয়ে বাঁচতে চাই। আঙ্কেল, আমি চাই ওর সর্বোচ্চ শাস্তি পাক, যাতে করে ওর মতো অমানুষ স্বামী আর কোনো মেয়ের ভাগ্যে না জোটে। আচ্ছা ঠিক আছে মা, তুমি আমার সাথে চলো। হ্যাঁ চলুন। কি
ব্যাপার বিথি, তুমি আমার ব্যাগপত্র এইভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছ কেন? শুধু ব্যাগপত্র না, এই ব্যাগপত্রের ভিতরে তোমার জামা কাপড় যাবতীয় যা যা আছে সবই আছে। এখন এই মুহূর্তে এগুলো নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাও। কি? আমি আমার বাড়ি থেকে বের হয়ে যাব? কি বলছো এসব তুমি? তোমার বাড়ি তাই না? হৃদয়, আয় হৃদয়। আরে কি হইছে? ডাকতেছস কেন বল? ডাকলাম কেন? এই ডাস্টবিনের ময়লাটাকে রাস্তায় ফেলে দিয়ায়। কি? তোমার ভাই আমারই বাড়ি থেকে আমাকে বাইরে ফেলে দিয়ে আসবে মানে? ভাই? কে আমার ভাই? হৃদয় তো আমার ভাই না, সে আমার বয়ফ্রেন্ড। হোয়াট? সে তোমার বয়ফ্রেন্ড মানে? এই তুমি না বলেছিলে তোমার আপন ভাই, সে কি করে তোমার বয়ফ্রেন্ড হয়? এতদিন যা করেছি সব নাটক করেছি, শুধুমাত্র এই বাড়িটা আমার নামে লিখে নেওয়ার জন্য। এই বাড়ি আমার নামে লেখা শেষ, এখন তুই এই বাড়ির নোংরা। এখন নোংরাকে কোথায় ফেলতে হয় সেটা তো তোর ভালো করেই জানা আছে। আর শোন, তোর সমস্ত সম্পত্তি আমার নামে, এই যে তার দলিল। কিরে চাইছিস কেন? কি কবি ক, আর না হলে এই বাড়ি থেকে লাঠি দিয়া বাই করে দিয়া আমি কমু হ। ওই চায় রুচি কেন জানোস? কারণ এতক্ষণ ধরে তোদের রং তামাশা দেখতেছি, আরে এখন তো কমু আমি। তুই জীবনও হইতে পারবি না বিথির স্বামী। কি? এই কই কি বিতি? আর আমি বিতির স্বামী তোর দিকে হয়ে গেছি, তুই কি ভালো বেলা নিতে যাবি নাকি গলা ধাক্কা বাই করে দিব? কি? তুই আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবি? এই এদিকে আসেন। আরে আরে কি ব্যাপার? এই লোকটা এখানে কেন? কেন? এই লোকটাকে দেখে খুব অবাক হচ্ছিস তাই না? আর এই লোকটাই তো হচ্ছে তোর বাবা, আর সেই হচ্ছে এই সমস্ত নাটের গুরু। আরে তুমি এসব কি বলছো? ওনাকে দেখে অবাক কেন হব? আর তাছাড়া উনি আমার বাবাই বা কেন হতে যাবে? ওনাকে তো আমি আগে কখনো দেখিও নি। আমি তোদের দুজনের চাল চলন দেখে আগে থেকেই সন্দেহ করেছিলাম তোরা কোনোদিনও ভাই বোন হতে পারিস না, কারণ একটা ভাই বোনের সম্পর্ক কখনোই এতটা জঘন্য হতে পারে না। তাই আমি তোদেরকে ধরার জন্য তোদের দুজনকে আমি নজরে নজরে রেখে তোর বাবাকে আমি খুঁজে বের করেছি। তারপরে তোর বাবার কাছ থেকে তোদের সম্পর্কে আমি সব তথ্য নিয়েছি। আর তুই কি ভেবেছিলি তুই আমার সকল সম্পত্তি লিখে নিয়ে যাবি আর আমি কিছুই জানতে পারবো না? শোন কাতুন সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকে আপনার বিলটা পাস করে দিচ্ছি। ঠিক আছে? নাইম, আজকে না আমাদের বাসায় ম্যানেজার এসেছিল, বললো তোমার একটা ইম্পর্টেন্ট সাইন লাগবে, কিন্তু তোমাকে খুঁজে পাচ্ছে না। তাই এই কাগজটা আমাকে দিয়ে গেল, বললো তোমার থেকে যেন আমি সাইনটা নিয়ে রাখি। একটু করে দাও তো। ও আচ্ছা, ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি। আচ্ছা, আমার গলাটা একটু শুকিয়ে গেছে, তুমি এক গ্লাস পানি নিয়ে এসো না। পানি? আচ্ছা তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। তুমি কি ভেবেছো তুমি আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়ে যাবে? নকল সাইন দিয়ে দিয়েছি। এনো। নাও, সাইন করে দিয়েছি। করে দিয়েছো? আচ্ছা ঠিক আছে। কি কি ভেবেছিলি? হ্যাঁ, আর আমি সম্পত্তির দলিলে আমার যে সিগনেচারটা দিয়েছিলাম সেটা ছিল আমার নকল সিগনেচার, আর সেটা দেখেই তুই ভেবে নিয়েছিস সমস্ত সম্পত্তি তোর হয়ে গেছে। তোর কোনো সম্পত্তি হয়ে যায়নি, আমার সম্পত্তি আমারই আছে। আরে নাইম, তুমি এটা কি বলছো? তুমি যে আমাকে সাইনটা দিয়েছিলে সেটা মিথ্যে? আরে আমিও তো তোমার সঙ্গে এতক্ষণ মজা করছিলাম। হৃদয়কে জিজ্ঞেস করো, আমি তার সঙ্গে প্ল্যানিং করে এটা করেছি যে তুমি আমাকে কত ভালোবাসো, এটা তো আমার বুঝতে হবে তাই না? সত্যি হৃদয় আমার ভাই হয়। আরে হ্যাঁ নাই, আরে ঠিকই তো বলছে, ও তো আমার বোন তাই না আপা? এই চুপ কর, নাটক বন্ধ কর তোর। তুই কি ভেবেছিস তুই এখন আমাকে ভুলভাল যা বুঝাবি আমি তাই বুঝবো? আমি এতটা বোকা নই। শোন, তোর আসল চরিত্র আমি জেনে ফেলেছি। তোর আসল ঠিকানা আর এই বাড়ি নয়, তোর আসল ঠিকানা হবে এখন জেলখানা। না 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 বাবা,
বাবা একটু বুঝে বলো না যে তোমার মেয়ে এতটা খারাপ না। আমি তো নাইমের সঙ্গে সংসার করতে চাই, আমি তো নাইমকে অনেক ভালোবাসি। বলো বলো। বাবাজি, আমার মায়ের আর কোনো দোষ না, এইসব ঘটনার জন্য আমি দায়ী। আমি ওগো নাটক করতে কইছি। যদি জেলে দিতে হয় বাবাজি, আমারে জেলে দাও, আমার মায়ের তুমি ছাইরে দাও বাবাজি। এই থামুন আপনি। আপনি যদি আপনার মেয়ের হয়ে আর একটা কথা বলতে আসেন, ওদেরকে তো আমি জেলে দেবই, সাথে আপনাকেও জেলে ভরবো। নাইম 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 প্লিজ আমাকে ক্ষমা করো। চুপ করো। নাইম। হ্যালো পুলিশ স্টেশন। আপু শুনেন না, এটা দেখে মনে হচ্ছে খরগোশ। হ্যাঁ, খুব কিউট না? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে। ও তাই জন্য মনে হয় আরে সুন্দর। আপনি যেরকম সুন্দর, খরগোশটাও ঠিক সেই রকমই সুন্দর। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডও অনেক সুন্দর আর আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি যাই পছন্দ করি ও আমাকে সেটাই এনে দেয়। যেমন কয়েকদিন আগে আমি খরগোশের কথা ওকে বলেছিলাম। আমি যতটুকু বুঝতে পারলাম আপনাকে অনেক বেশি কেয়ার করে। তা আপনার বয়ফ্রেন্ডের নামটা জানতে পারি আপু? হ্যাঁ, কেন নয়। আমার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে নাইম। নাইম? মানে বাসা কোথায়, কোথায় থাকে, কি করে ও? ও আচ্ছা, আমি যতটুকু জানি ওর বাসা হরিরামপুর। তেমন কিছু করে না। আমাকে তো বলেছ পড়াশোনাই করে। কেন, আপনি কি চেনেন নাকি? আচ্ছা আচ্ছা আপু, এক মিনিট, আমি একটা ছবি দেখাচ্ছি, দেখেন তো একে চিনেন কিনা। আরে হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার বয়ফ্রেন্ড। ওর ছবি আপনার কাছে গেল কি করে? এই তো আসছে আর কি। আচ্ছা সেটা নয়, আমি আপনাকে পরেই বলছি। তার আগে বলুন আপনাদের সম্পর্ক কতদিনের? আচ্ছা আপু, এসব বাদ দিন তো। আগে বলেন আপনাদের সম্পর্ক কি? আসলে নাইম আমার হাজব্যান্ড। আমি আপনাকে আগেই দেখে বুঝেছিলাম আপনাদের মাঝে কোনো সম্পর্ক আছে। আপনি কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলাম? নাইম, তুমি কোথায় যাচ্ছ আর তোমার হাতে খরগোশ কেন? আর বলো না, আমার এক ফ্রেন্ড এই খরগোশটা কিনে আমার অফিসে রেখে চলে আসছিল, তাই এই খরগোশটা ওকে দিতে যাচ্ছি। তুমি খরগোশ দিতে যাচ্ছ? আর আমি আরো ভাবছি যে তুমি আমি একসাথে লাঞ্চ করবো, আমি তো তোমার অফিসেই যাচ্ছিলাম। কি বলো? আচ্ছা তোমার আর অফিসে যেতে হবে না, তুমি বাসায় যাও, আমি পরে বাসায় গিয়ে একসাথে ডিনার করবো। আচ্ছা আমি যাই এখন। হ্যাঁ, কি ব্যাপার? ও নিজের জিনিসেরই যত্ন করে না, আর ওর ফ্রেন্ডের খরগোশ তাকে দিতে যাচ্ছে। বিষয়টা জানি কেমন লাগছে তো। কি? তার মানে নাইম আমাকে এভাবে ঠকাচ্ছে? ও একটা বিবাহিত ছেলে। আপু, আমি তো জানতাম না ওর ঘরে বউ আছে। আজকে যেহেতু জানতে পেরেছি, আমি আর কখনোই ওর সাথে সম্পর্ক রাখবো না। আজকে আমি ওর সাথে শেষ বোঝাপড়া করবো। ঠিক আছে আপু, আমি আসি। আরে কি ব্যাপার, মিট করতে আসলে সব সময় দেখি যে আমি আগে চলে আসছি, তোমার আসারই খবর থাকে না। আর আজকে তুমি আগে চলে আসছো, কি ব্যাপার? সূর্য আজকে কোন দিকে উঠলো? হ্যাঁ না, সূর্য যেদিক থেকে ওঠে সেদিক থেকে উঠেছে। আসলে আজকে তোমার সাথে আমার শেষ দেখা তো, তাই আমি আগে আসলাম। শেষ দেখা মানে? পরে তুমি কি বলতে চাইছো? শোনো, আমি বলতে চাই আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না। আচ্ছা, তুমি আমাকে এ যাবৎ কেন ঠকিয়েছো? তোমার ঘরে বউ আছে, তুমি আমাকে কেন জানাওনি? জানো, আজকে তোমার ওয়াইফের সাথে না আমার রাস্তায় দেখা হয়েছিল। সে আমার হাতের এই খরগোশটা দেখে বুঝতে পেরেছে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে। তোমার হাতেও নাকি আগে সেটা দেখেছিল। যাই হোক, আমার না ওর কাছে তোমাদের বিয়ের সম্পর্কটা শুনতে খুবই কষ্ট হচ্ছিল। তবে যাই হোক, কি করার, সে তো তোমার বউ। আমি চাই না তোমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট করতে, তোমাদের সংসারটা ভাঙতে। তাই ভাবছি আমি আমাদের সম্পর্কটাই নষ্ট করে দিই। না না পরি, তুমি এসব কি বলছো? দেখো, আমি শুরুতেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি যে ম্যারিড, আমার ঘরে বউ আছে, এটা আমি তোমার কাছে গোপন করেছিলাম। কিন্তু কি করব বলো, আমি কখন যে তোমার প্রেমের মায়াজালে আটকে গিয়েছি আমি সেটা নিজেও জানি না। কিন্তু এদিকে আমার ঘরে ওয়াইফের সাথে বনিবনা হচ্ছে না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি প্রয়োজনে আমার এই ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু তোমাকে আমি কখনো ছাড়তে পারবো না। প্লিজ তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। আচ্ছা পরে তুমি বলো, একটা স্বামী কখন পরকীয়ায় জড়ায়? যখন তার স্ত্রীর কাছ থেকে সে পর্যাপ্ত ভালোবাসা না পায়, টেক কেয়ার না পায়। আসলে আমার ঘরে হয়তো বউ আছে, কিন্তু ও আমার দিকে ফিরেও তাকায় না, আমার দিকে কোনো খেয়ালই রাখে না। আমার কখন ক্ষুধা লাগছে, আমি কখন খাবো, কি খাবো, আমার দিকে তার কোনো খেয়ালই থাকে না, কোনো নজরই থাকে না। আর সে সবসময় ব্যস্ত থাকে ফ্রেন্ড সার্কেল নিয়ে, ফোন নিয়ে, সব কিছুই করে। দেখো পরি, তাছাড়া অনেক স্বামী তো থাকে, তারা অফিসে জব করলে তাদের স্ত্রীরা তার জন্য লাঞ্চ নিয়ে যাবে, কিন্তু আমার স্ত্রী আমার জন্য লাঞ্চ তো নিয়েই যায় না কখনো। উল্টো আমার অফিসে চলে যায়,
আমাকে নিয়ে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে। দেখো আসলে আমি ওর সাথে কোনোভাবে এইভাবে মানিয়ে নিতে পারছি না। পরি, আমার মনে হয় যে আমার জন্য তুমিই পারফেক্ট। আমার যেভাবেই হোক, যে কোনো কিছুর বিনিময়েই হোক, আমি শুধু তোমাকেই চাই। আচ্ছা ঠিক আছে নাইম, আমি সব বুঝতে পেরেছি। আর তাছাড়া আমিও কি করব বলো? তুমি তো জানো আমিও তোমাকে ঠিক কতটা ভালোবাসি। তুমি যেটা চাও সেটাই হবে। ঠিক আছে পরি। হ্যাঁ দেখি লোকটা এইদিকে। বাহ, বেশ চমৎকার লাগছে। দেখি এই পাশ থেকে একটা। ওই যে দেখেন আপু, ওই যে নাইম ভাই, ওই দেখেন একটা মেয়েরে নিয়ে দাঁড়ায় আছে। আচ্ছা তুমি চলো তো আমার সাথে। আমি যাইতে পারবো না, আপনি একাই যান। ওয়াও, আচ্ছা দেখি তো এদিকটা একটু। এই এই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই অফিসের কথা বলে এই মহিলাকে নিয়ে এখানে নষ্টামি করে বেড়াচ্ছিস কেন? আরে বর্ষা, তুমি আবার কথা বলে শোনো। চুপ থাক, তুই কোনো কথা বলবি না। তোর কোনো কথা আমি শুনবো না। তোর যদি 12 মেয়েকে ভালো লাগে তাহলে তুই কেন আমাকে বিয়ে করছিলি বলতো? আচ্ছা তুমি আবার কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা। ভালো করে তুই কি বলবি? তোর নষ্টামি তো আজকে আমি হাতে নাতে ধরে ফেলেছি। আরে কি হয়েছে এখানে? আমি আগে বুঝি বিষয়টা, তারপর। আপনি চুপ থাকুন, আপনি আমাদের মধ্যে একদম কথা বলতে আসবেন না। আর তুই কি ভাবছিস তোর যদি আমাকে ভালোই না লাগে তাহলে তুই আমাকে ডিভোর্স দিয়ে দে। আমার সাথে কেন সংসার করছিস? হ্যাঁ, আমার কি কখন লাগবে তুমি একটাবার আমাকে জিজ্ঞেস করো না। তুমি এখানে কি করতেছো? তুমি এখানে একটা মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করতেছো। আরে তোমার যদি ফষ্টি নষ্টি করার ইচ্ছাই থাকে তুমি বিয়ের আগে করতে। আমাকে বিয়ে করার কি দরকার ছিল? এই চুপ করো তো তুমি। তুমি কি ভাবছো আর 10টা ছেলের মতো আমার চরিত্র খারাপ? হ্যাঁ, তুমি খারাপ না সব ছেলের মতো, কিন্তু আজকে যে আমি নিজের চোখে দেখলাম তুমি এখন দুনিয়ার সব ছেলে থেকে বেশি খারাপ। এই তুমি থামো তো, এখন আমারে বলতে দাও। তুমি কি জানো আমার চাকরিটা চলে গেছে? চাকরিটা চলে যাওয়ার পরে আমি কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু এদিকে আমি তোমাকেও জানাতে পারছিলাম না যে আমার চাকরি চলে গেছে। যদি জানাতাম তুমি আমাকে নানানভাবে নানান কথা শোনাতা, মানসিকভাবে হয়তো একটু ভেঙেও পড়তা। কিন্তু আমার মাথার মধ্যে তো দুশ্চিন্তা। আমার তো সংসার আছে, আমার তো ফ্যামিলি আছে, ছোট ভাই বোনের পড়ালেখার খরচ আছে। কি করব না করবো আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারপর হঠাৎ করে আমার এই ম্যাডামের সাথে দেখা হয়। উনি একজন ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্লগার। উনি আমাকে জানায় যে ওনার একজন ভিডিওগ্রাফার অ্যান্ড ফটোগ্রাফার খুবই দরকার। তারপর উনি আমার ইন্টারভিউ নেওয়ার পরে উনি ওনার পার্সোনাল ফটোগ্রাফার অ্যান্ড ভিডিওগ্রাফার হিসাবে আমাকে নিয়োগ দেয়। আমি এখন ওনারই ডিউটি করছিলাম। আর তুমি আমাকে এসে যা বললে, ছি 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 ছি, আমি এতটাই কি খারাপ? ম্যাডাম, আই এম সরি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আজকে আমার জন্যই আপনার সম্মান হয়তো কিছুটা হানি হলো। না না, ইটস ওকে আপু, আই এম সরি। আসলে আমিও বুঝতে পারিনি যে আমার জন্য আপনাদের ফ্যামিলিতে এত বড় প্রবলেম হয়ে যাবে। তবে মিস্টার নাইমের কথা শুনে যা বুঝলাম, একটা ছেলে মানুষ কখনোই নিজে চিন্তা করে না। একটা ছেলে মানুষ সবসময় চেষ্টা করে তাদের সবটুকু দিয়ে তাদের ফ্যামিলিকে যেন ভালো রাখতে পারে। আর নাইম এতক্ষণ যা বলল, আমার মনে হচ্ছে নাইম আপনাদের জন্য অনেক কষ্ট করে। আর নাইম আমার কাছে গিয়ে যেভাবে চাকরিটা চাইলো, আমিও এক প্রকার বাধ্য হয়ে তাকে চাকরিটা দিয়েছি। কি অসহায়ের মতো গিয়ে যে আমাকে বললো যে ম্যাম চাকরিটা আমার খুব প্রয়োজন। আমি তার কথা শুনে প্রচণ্ড মন খারাপ করেছিলাম। তারপর এক প্রকার বাধ্য হয়ে তাকে চাকরিটা দিয়েছি। আর সে কিছুদিনই হলো আমার সাথে জয়েন করেছে। আর তাই আজকে আমরা এখানে আসলাম ব্লগ ভিডিও বানাতে। আর আপনি কোথা থেকে এসে যা তা বলে যাচ্ছেন। আগে অন্তত শোনা উচিত ছিল যে নাইম আসলে কি বলতে চায়। ম্যাম, আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আমি বুঝতে পারি নাই। আর নাইমকে আর আপনাকে অনেক ক্লোজভাবে দেখে ফেলেছি, তো আমি এটা সহ্য করতে পারি নাই। এই জন্য এসে অনেক কিছুই বলে ফেলছি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আচ্ছা নাইম, আজকে আপনি আপনার ওয়াইফকে নিয়ে বাসায় চলে যান। আজকে আর আপনার কোনো কাজ করতে হবে না। যদি পারেন তাহলে সন্ধ্যা একবার অফিসে আসবেন। ফোনটা দেন। ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চলো।